আমাদের লাস্ট ক্লাসে যেটা একটা সৃজনশীল করাচ্ছিলাম গ্রাফের, সেটার একটু বাকি আছে, লাস্ট পোর্শনটা বাকি হয়ে গেছে। সেটা হচ্ছে তোমার যে আমরা আসলে বাকি নেই, এটা করে ফেলছি আমরা। আমাদের যে এই সোনাপুর স্টেশন থেকে যে কুমিল্লার কুমিল্লার যে দূরত্ব ডিস্টেন্স, সেটা আমরা বের করছিলাম তোমার গাণিতিক পদ্ধতিতে। তো আমি বলছিলাম আরও একটা পদ্ধতিটা বের করা যায়, সেটা আজকে দেখাই গ্রাফ থেকে আরও সহজে। গ্রাফ থেকে কোন গ্রাফ থেকে ভি এবং টি, অর্থাৎ সময়ের সাথে বেগে যে পরিবর্তন আমরা বের করছিলাম গ্রাফে, যেটা আমাদের প্রথম প্রশ্ন ছিল, যে প্রথম প্রশ্নের আনসার যে গ্রাফটা, সেই গ্রাফ থেকেই তুমি মূলত দূরত্ব বের করতে পারবা খুব সহজ উপায়ে। যেটা আমরা দূরত্ব অলরেডি বের করে ফেলছি, সেটা আমরা এখন এই গ্রাফ থেকে কীভাবে বের করবো সেটা এখন দেখাবো। আমরা গ্রাফ থেকে আগে বিটি গ্রাফ থেকে ভি ভার্সাস টি, এক্স অক্ষে টি, ওয়াই অক্ষে ভি, যেটা আমরা কতে বা প্রশ্নের ক আনসারে যেটা বের করছিলাম সেটা গ্রাফটা আমরা এক্স অক্ষে দিব টি আর ওয়াই অক্ষে দিব ভি 0। এখন দেখো এই বেগ ভার্সাস সময় আমরা দেখাইছি যে যেহেতু প্রথম মিনিট ত্বরণ আছে, আমরা টাইম স্লট ভাগ করছিলাম 1 মিনিট, তারপর হচ্ছে পরবর্তী 30 মিনিট, তাহলে হবে 31। 1 মিনিটের পরে 30 মিনিট, তাহলে হবে 31। এই 1 থেকে 30 মানে 1 থেকে 31 মানে হচ্ছে 30। আর লাস্টে ব্রেক করার পর ট্রেনটা থামতে লাগছে আরও 1.5 মিনিট, তাহলে ফাইনালি টাইম কত হবে 32.5। এদিকে হচ্ছে আমাদের এই গ্রাফটা কেমন ছিল আমরা দেখাই। প্রথম এই সোনাম থেকে যখন যাত্রা শুরু করছে তখন বেগ ছিল 0। এরপরে যেহেতু ত্বরণ আছে, পয়েন্ট দেখাচ্ছি যে 0.5 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণ বৃদ্ধি পাবে লেখা ছিল। অতএব যেহেতু ত্বরণ আছে, বেগ বৃদ্ধি হবে। কত ছিল বেগ 1 মিনিট পরে? আমরা দেখাইছি যে 30 মিটার পার সেকেন্ড, অর্থাৎ বেগ হবে 30। এটা বাড়ছে এইভাবে, এই এখানে আসছে। তারপর এটা সমবেগ মানে এটা একটা সরল রেখা হবে, ঠিক আছে। এরপরে সমমন্দ এইভাবে ট্রেনটা যখন থেমে গেছে তার বেগ ক্রমান্বয়ে হ্রাস পাইছে, এটা হচ্ছে মন্দ। তো এই গ্রাফটাকে আমরা এই বিভিন্ন ইয়েতে ভাগ করি, 3টা ভাগে ভাগ করি। কীভাবে দেখো, প্রথম এটাকে আমরা নাম দিলাম ধরো এ বি সি, এই পয়েন্টটাকে আমরা ধরি ডি, এই পয়েন্টটা আমরা ধরলাম ই। আচ্ছা, এখন কীভাবে বের করবে? এখানে দেখো বিটি গ্রাফ, এটা তো বি এর যে রেখাটা বা যে গ্রাফটা আছে, সেই গ্রাফটা এক্স অক্ষের সাথে যেই তোমার ক্ষেত্র তৈরি করবে, ওই মূলত ওই ক্ষেত্রের ক্ষেত্রফলটাই হচ্ছে তোমার এখানে সরণ। এটা আসলে অ্যাকচুয়ালি কোথেকে আসছে? আমার দেখো এক্স অক্ষে হচ্ছে টি, ওয়াই অক্ষে হচ্ছে ভি। আমরা যদি এখানে গুণ করি তাহলে হবে ভি টি। আমরা জানি সরণ এস ইকুয়াল ভি টি, মূলত ওখান থেকে আসছে। এখানে আমরা যদি ক্ষেত্রফল বের করি দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, তাহলে অ্যাকচুয়ালি এই তোমার ভি আর টি এর গুণ করা হচ্ছে। তাহলে যদি প্রথম মিনিটে এই কতটুকু সরণ হয়, সেটা প্রথম মিনিটে আমরা দেখি যে প্রথম মিনিটে গ্রাফটা কতটুকু। শুধু 1 মিনিটের জন্য গ্রাফ হচ্ছে জাস্ট ওয়ে। দেখো ওয়ে হচ্ছে প্রথম মিনিটের জন্য গ্রাফ। এই ওয়ে অংশটুকু বা ওয়ে গ্রাফটা টি এর সাথে বা এক্স অক্ষের সাথে যেই ক্ষেত্র তৈরি করবে, ওই ক্ষেত্রের ক্ষেত্রফলটা হচ্ছে প্রথম মিনিটে সরণ। তাহলে দেখো ওয়ে গ্রাফ, জাস্ট ওয়ে গ্রাফ, ও থেকে এতে আসছে জাস্ট 1 মিনিটে। 1 মিনিটের জন্য গ্রাফ কতটুকু? ও এ পরিমাণ গ্রাফ এই এক্স অক্ষের সাথে যেই ক্ষেত্র তৈরি করবে, সেটা হচ্ছে একটা ত্রিভুজ, এবং সেই ত্রিভুজ হচ্ছে ও এ ই। তাহলে আমরা বলতে পারি প্রথম মিনিটের সরণ হচ্ছে ও এ ই ত্রিভুজের ক্ষেত্রফল। একইভাবে পরবর্তী 30 মিনিটে দেখো গ্রাফ কতটুকু, আগে দেখতে হবে তোমাকে গ্রাফ কতটুকু। পরবর্তী 30 মিনিটে গ্রাফ হচ্ছে এ থেকে বি পর্যন্ত, কারণ এ থেকে বিতে আসে 30 মিনিটে। তাহলে এ বি, অর্থাৎ গ্রাফটা হচ্ছে এ বি পরবর্তী 30 মিনিটের জন্য। তাহলে এ বি গ্রাফ আমাদের এক্স অক্ষের সাথে কোন ক্ষেত্র তৈরি করছে? দেখো এ বি গ্রাফটা এক্স অক্ষের সাথে তৈরি করে এ ই ডি বি বা এ বি ডি ই, এ বি ডি ই একটা চতুর্ভুজ, একটা আয়তক্ষেত্র বা একটা চতুর্ভুজ তৈরি করে। তাহলে 30 মিনিটের সরণ হচ্ছে এ বি ডি ই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। একইভাবে শেষ 1.5 মিনিটে আমাদের গ্রাফ হচ্ছে বি থেকে সি, অর্থাৎ বিসি। বি থেকে সি যাচ্ছে, গ্রাফ হচ্ছে মূলত বিসি গ্রাফটা এই টি এর সাথে বা এক্স অক্ষের সাথে কোন ত্রিভুজ তৈরি করে? একটা ত্রিভুজ তৈরি করে, এবং সেটা হচ্ছে তোমার বিডিসি। সেটা কি? বিডিসি ত্রিভুজ। তাহলে বিডিসি ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে শেষ 1.5 মিনিটের সরণ। দ্যাটস ভেরি সিম্পল। তাহলে দেখো এটা আমরা ইজিলি করতে পারি। প্রথম 1 মিনিটের সরণ S1টা কি হবে? ও এ ই
টি হবে, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফল। এখানে ভূমি কোনটা, ও ই, উচ্চতা কোনটা, এ ই, হাফ ইন্টু ও এর মান কত, ও এর মান কত, ও এর মান হচ্ছে 1 মিনিট। 1 মিনিট মানে এখানে 60 সেকেন্ড। এটা সেকেন্ডে নিতে হবে। কেন নিতে হবে 60 সেকেন্ড? সেকেন্ডে কেন নেব দেখো, আমাদের এখানে 30 যেটা বেগ, 30 মিটার পার সেকেন্ড, মিটার পার সেকেন্ড, বেগ যেহেতু মিটার পার সেকেন্ডে আছে, এখানে টাইম যেটা সেটা মিনিট রাখলে হবে না, ভুল হবে। এটা আমাদের টাইমটাকেও সেকেন্ডে নিতে হবে। অতএব 0 থেকে 1 মানে 1 মিনিট, বাট এটাকে একে রাখা যাবে না, কারণ এখানে সেটা মিনিট হয়ে যাবে। যেহেতু বেগ হচ্ছে মিটার পার সেকেন্ড, আমাদের এটাকেও সেকেন্ডে নিতে হবে, অর্থাৎ এটা হবে 60। তাহলে হাফ ইন্টু 60, 1 মিনিটে করে আমরা লিখবো 60 সেকেন্ড, ইন্টু এর মান কত, এর মান হচ্ছে দেখো 30, এর মান হচ্ছে 30। তাহলে কত দাঁড়ায়, 600 মিটার। 600 মিটার। দেখো আমাদের আমরা গাণিতিকভাবে যেটা দেখাছিলাম S1, প্রথমে একটু স্মরণ, S1 600 মিটারই ছিল। এখন আমরা গ্রাফ থেকেও বের করছি 600 মিটার। অতএব গ্রাফ থেকেও বের করা যায়, সহজে বের করা যায়, এটা সহজ। তাহলে প্রথমে এটা সরণ পেলাম 600 মিটার। এবার আমরা পরবর্তী 30 মিনিটের, পরবর্তী 30 মিনিটের সরণ, এটাকে আমরা বলবো S2। S2টা দেখো গ্রাফ হচ্ছে এখানে এ বি, তাহলে হবে এ বি ডি ই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। এটা হচ্ছে এ বি ডি ই আয়ত ক্ষেত্রের ক্ষেত্রফল। এখন এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, আয়তক্ষেত্রফল আমরা জানি দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, তাহলে এটাকে লেখা যায় এ বি ইন্টু বিডি। এ বি মান কত, এ বি হচ্ছে 1 সেকেন্ড 30 মিনিট, অবশ্যই সেকেন্ডে নিতে হবে আগেটার মতোই, তাহলে 30 ইন্টু 60। বিডি মান কত, বিডি আর এই একই কথা 30, তাহলে কত হচ্ছে 3 3 9 54 54,000 মিটার। দেখো আমাদের 30 মিনিটের সরণ কিন্তু 54,000 মিটারই ছিল, বুঝছো? আমরা গাণিতিকভাবে যেটা দেখাচ্ছি লাস্ট ক্লাসে, সেখানে এটা 54 মিটারই ছিল, 54,000 মিটারই ছিল, অর্থাৎ 54 কিলোমিটার ছিল। এবার আসো শেষ কত মিনিট, 1.5 মিনিট, শেষ 1.5 মিনিটের সরণ। এই সরণটাকে আমরা বলবো S3। দেখো শেষ 1.5 মিনিটে গ্রাফ হচ্ছে আমাদের BC, এই BC অংশ, এই BC অংশ x অক্ষের সাথে কোন ত্রিভুজ কি তৈরি করে, একটা ত্রিভুজ তৈরি করে, এবং সেটা হচ্ছে তোমার BDC। তাহলে এটা হবে BDC ত্রিভুজের ক্ষেত্র ইকুয়াল ত্রিভুজের ক্ষেত্র আমাদের হাফ ইন্টু ভূমি ফলন উচ্চতা, হাফ ইন্টু ভূমি CD ইন্টু BD, হাফ ইন্টু সিডির মান কত, সিডি হচ্ছে 1.5 মিনিট। 1.5 মিনিট মানে এখানে আমরা বলতে পারি 90 সেকেন্ড, 90 সেকেন্ড। আচ্ছা, বিডির মান কত, বিডির মান তো একটু আগে পাইছি 30, তাহলে কত হয় 15, 15 কত 5 9 45 হাতে 4 9 7 13, 1350 মিটার। তাহলে আমরা পাইছি S3 সমান 1350 মিটার, আগেটা মতোই, আগত S1350 ছিল। তাহলে মোট সরণ S ইকুয়াল হচ্ছে যোগ করে S1 S2 S3, আমরা S1 পাইছি 600, এটা পাইছি 54,000, আর S3 পাইছি 1350, যোগ করে যা আসে আগেরটা সমানই হবে, বুঝছো? যোগ করে দেখবে এখানে কত হয়, আগে যা ছিল তাই এখানে পাবো। এই আমাদের মোটামুটি আমরা যে উদ্দীপকটা দেখাচ্ছিলাম সেটা আমাদের হয়ে গেছে। আচ্ছা, এরপরে এখানে বইতে তোমার কতগুলো সূত্র আছে যেটা তোমরা স্কুলে পড়ে আসছে, এখন নতুন করে পড়ার কোনো প্রয়োজন নেই, শুধু তোমার মাথায় লোড বাড়বে। হ্যাঁ, আমরা জাস্ট একটু আলোচনা করে যেগুলো তোমরা গতির যে সমীকরণগুলো আছে এখানে সবগুলো স্কুলে তোমরা পড়ে আসছো, তবে তোমরা যেটা পড়ছো তোমাদের এখানে আদিবেগটাকে ইউ দ্বারা তোমরা পড়ছো, ইউ হিসাবে তোমরা জানো। এক্ষেত্রে আমরা ইউ বলে যাব, ইউ বলে কিছু নাই, আদিবেগ মানে হচ্ছে ভি নট, অর্থাৎ সব বেগ হচ্ছে ভি। হ্যাঁ, আদিবেগ যদি হয় সেটা ভি নট হবে, আর যদি তোমার
শেষ বেগ হয় সেটা হবে ভি। এটাই পার্থক্য। তাহলে গতির যে সমীকরণগুলো আছে সেগুলো আমরা একটু আলোচনা করি বা লিখি। আমরা জানি এস ইকুয়াল ভিটি, এটা জানি আমরা। এটা হচ্ছে যদি কোনো বস্তু সমবেগে গতিশীল হয় সেক্ষেত্রে আমরা জানি এস ইকুয়াল, তোমরা পড়ছো ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। এখানে ইউ হবে না, এখানে হবে বি নট টি, ইউর পরিবর্তে বি নট টি প্লাস হাফ এ টি স্কোয়ার। তোমরা পড়ছো এ সমান ভি মাইনাস ইউ বাই টি, এটা পড়ে আসছে না, শেষ বেগ বিয়োগ আদি বেগ ডিভাইড বাই সময়। এখন হবে ভি মাইনাস বি নট বাই টি। তোমরা স্কুল পড়ে আসছো ভি সমান ইউ প্লাস এ টি, বুঝছো? এই সূত্রটা আমরা লিখবো এখন, ভি সমান বি নট প্লাস এ টি, বুঝছো কি হবে? বি নট প্লাস এ টি হবে। এই যে সূত্রগুলো এগুলো স্কুল আমরা পড়ে আসছি, এখন আর লাগবে না, নতুন করে প্রয়োজন প্রয়োজন নেই। হ্যাঁ, আমরা পড়ছি কারণ আমাদের আরও ডিটেলস, এরপর আমরা যেটা পড়াবো প্রক্ষেপক ভেরি ইম্পর্টেন্ট এবং একটু ক্রিটিক্যাল। তোমরা যদি বুঝে ফেলো একবার তাহলে দেখবে একেবারে সহজ হয়ে গেছে, আর না বুঝলে অনেক কঠিন হবে, বুঝছো? সহজ খুব, আমি বুঝিয়ে দেবো, সেটা আমরা মূলত ভালো করে পড়বো। এখানে আরেকটা সমীকরণ আছে, আমরা জানি বি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2as, এটা পড়ে আসছে। এক্ষেত্রে হবে বি স্কোয়ার সমান বি নট স্কোয়ার প্লাস 2as, অর্থাৎ সকল ক্ষেত্রেই ইউ বাদ হয়ে যাবে এবং ইউর পরিবর্তে আমরা লিখব ভি নট। এটা মাথায় রাখবো। এই হচ্ছে গতির সমীকরণগুলো। আমরা এই পর্যন্ত যা আলোচনা করছি এই চ্যাপ্টারে, গতিবিদ্যা চ্যাপ্টারে, এর ম্যাক্সিমামই তোমাদের স্কুলে পড়া ছিল। হয়তো গ্রাফটা ওইভাবে পড়ো নাই, আমরা সেটা দেখালাম কীভাবে হচ্ছে। তো একটা পার্ট আমাদের শেষ হলো গতিবিদ্যার, পরবর্তী পার্ট যেটা সেটা আসলে মূলত ইম্পর্টেন্ট। এটা হচ্ছে প্রক্ষেপক বা ফ্রাস, ইংরেজিতে বলে ফ্রাস। আচ্ছা, তো প্রক্ষেপক সম্বন্ধে আমরা একটু আলোচনা করি, এটাই আমরা পড়াবো। এটা খুব ভালো করে পড়তে হবে এবং স্টেপ বাই স্টেপ তোমার জানতে হবে, তাহলে সহজে বুঝবো। প্রথম আমরা প্রক্ষেপক কি এটা আলোচনা করি। কোনো কিছু নিক্ষেপ করা হচ্ছে প্রক্ষেপণ, কোনো কিছু নিক্ষেপ করা মানে হচ্ছে প্রক্ষেপণ। আর যেই বস্তুটাকে নিক্ষেপ করা হবে সেই বস্তুটাই হচ্ছে প্রক্ষেপক বা ফ্রাস। যেমন আমি কলমটা থ্রো করলাম, ধরো এদিকে থ্রো করলাম বা নিক্ষেপ করলাম, তাহলে এই কলমটা হচ্ছে প্রক্ষেপক। যদি এই ডাস্টারটা থ্রো করি তাহলে এই ডাস্টারটা হবে আমাদের প্রক্ষেপক। আমি একটা ফুটবলে কিক করলাম, হ্যাঁ, ফুটবলটা হবে প্রক্ষেপক, বুঝছো? ক্রিকেট বলকে ব্যাট দ্বারা আঘাত করলাম, তাহলে ওই বলটি হবে তোমার প্রক্ষেপক, ঠিক আছে? আচ্ছা, আবার আমি ধরো একটা প্লেট, আমার রাগ হলো, আমি একটা প্লেট ভাঙবো, তো আমি প্লেটটাকে ছেড়ে দিলাম। যদি এটা পড়ন্ত বস্তু, এটাকে প্রক্ষেপক হিসেবে আমরা ধরতে পারি। তুমি ধরো গুলি করলা কোথাও বা তীর ছুড়লা, বুঝছো? তীর ছুড়লা হরিণ শিকারের জন্য, যদি হরিণ শিকার নিষিদ্ধ, এমনি জাস্ট করলাম, তুমি শিকারের জন্য তীর ছুটছো, অথবা কোথাও গুলি করছো, কামান, হ্যাঁ, বুঝছো? এখন তো কামানের যুগ না, এখন ক্ষেপণাস্ত্র বা কামান যাই বলি, এগুলো সবই হচ্ছে তোমার প্রক্ষেপক। সহজ কথা হচ্ছে নিক্ষেপ করা হলেই সেটা প্রক্ষেপক হবে। এবার কোত্থেকে নিক্ষেপ করছি, কোন অবস্থায় নিক্ষেপ করছি, কোন দিকে নিক্ষেপ করছি, এটা কোনো ফ্যাক্টর না, বুঝছো? তবে সাধারণত আমরা এখানে যেটা দেখাবো সেটা হচ্ছে ভূমির সাথে তির্যকভাবে নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে আমরা এটাকে প্রক্ষেপক হিসাবে বলবো এবং এটাই আমরা পড়াবো। আরও যদিও আছে, আমরা সেটাও পরে পড়াবো, অন্যগুলো পরে। আমরা আগে যেটা দেখাবো যে ভূমি থেকে তির্যকভাবে নিক্ষিপ্ত বস্তুর গতি আমরা আলোচনা করবো, এটাকে আমরা প্রক্ষেপক বলবো। যেমন ফুটবল কিক করলে যা হয়, ক্রিকেট বলকে আঘাত করে যা হবে তা। তাহলে প্রথমে প্রক্ষেপকের আমরা সংজ্ঞাটা দেখি। প্রক্ষেপক বা ফ্রাস, ফ্রাস আমি লিখলাম কারণ অনেক সময় পরীক্ষায় ফ্রাস হিসেবে আসে এটা, বুঝছো? তো সংজ্ঞাটা কি? সংজ্ঞাটা হচ্ছে ভূমির সাথে
তির্যকভাবে কোন বস্তু নিক্ষেপ করলে ওই বস্তুকে প্রক্ষেপক বা হ্রাস, ঠিক আছে? এই সংজ্ঞাটা ইম্পর্টেন্ট, পরীক্ষা কিন্তু সংজ্ঞা আসে, জ্ঞানমূলকে একমাত্র জন্য সংজ্ঞা আসে। তাহলে আমি ধরো এটা নিশ্চয় করলাম, এটা ফ্রাস। আমরা এখন এই ফ্রাসের ডিটেলস আলোচনা করবো। এটা একটা ক্লাস হবে না, 2-3টা ক্লাস লাগবে, আমরা স্টেপ বাই স্টেপ পড়াবো। অর্থাৎ এই ফ্রাসের গতিটা কেমন হবে সেই গতি নিয়ে আমরা আলোচনা করবো, বুঝছো? এটা আমরা পড়া নাই, এবার নতুন টপিক পড়ার জন্য। প্রথম আমরা একে দেখাই যে ফ্রাসের গতিটা কেমন হবে। ধরো এটা হচ্ছে ভূমি, আমি যে রেখাটা আঁকলাম আমি এটাকে ভূমি হিসাবে ধরে নিলাম। এখান থেকে ধরো একটা বস্তু নিক্ষিপ্ত হচ্ছে, এখান থেকে তির্যক ভাবে ভূমির সাথে তির্যক ভাবে নিক্ষিপ্ত হয়েছে। কত বেগে? v0 বেগে। কেন v0 ধরছি? এটা হচ্ছে অ্যাকচুয়ালি আদি বেগ, কারণ নিক্ষেপের পর বস্তুর গতি কিন্তু আগের মতো থাকবে না, এটা বস্তুর গতিটা ক্রমান্বয়ে পরিবর্তন, বুঝছো? যার কারণ আমি যদি নিক্ষেপ করি একটা বল উপরে উঠে তার পাওয়ার কিন্তু নিচের দিকে নামে, এই ক্ষেত্রে বেগের মানেরও পরিবর্তন হয় এবং দিকেরও পরিবর্তন হয়। তাহলে নিক্ষেপের মুহূর্তে যেই বেগটা, সেই বেগটা হচ্ছে মূলত আদি। আমরা এটাকে কি বললাম? v0। নিক্ষেপ করার সময় আমরা একটা নির্দিষ্ট কোণ নিক্ষেপ করি বা একটা কোণ থাকবে তার, সেটাকে আমরা বলবো নিক্ষেপ কোণ। এই কোণটাকে আমরা বলবো নিক্ষেপ কোণ θ0। প্রশ্ন হচ্ছে এটা নিক্ষেপ কোণ θ0 কেন দিলাম? থিটা দিলে সমস্যা কিছু। আসলে বেগ যেরকম পরিবর্তন হচ্ছে গতির সাথে সাথে θ0-এরও বা অ্যাঙ্গেলেরও পরিবর্তন ঘটবে। কিরকম দেখো, আমরা যদি নিক্ষেপ করি এটা কিন্তু গতিপথটা হবে এরকম, হ্যাঁ, উপরে উঠে আবার কিন্তু এটা নিচে নেমে আসবে। নিচে নেমে আসার কারণ হচ্ছে অভিকর্ষ বল, অথবা আমরা স্পেসিফিক্যালি বলতে পারি এখানে একটা অভিকর্ষ ত্বরণ কাজ করবে এই বস্তুর উপর, যেই ত্বরণটা হচ্ছে নিচের দিকে, মূলত ওই ত্বরণটাই বস্তুটিকে নিচের দিকে নিয়ে আসবে। যেহেতু এখানে ত্বরণ কাজ করতেছে, স্বাভাবিকভাবে বেগের পরিবর্তন ঘটবে, কারণ ত্বরণ থাকা অভিকর্ষ ত্বরণ আছে মানেই হচ্ছে বেগের পরিবর্তন আছে, আর ত্বরণ মানে বেগের পরিবর্তন। তো বেগের মানেরও পরিবর্তন হয়, দিকেরও পরিবর্তন হয়। দিকের পরিবর্তনের কারণে আমরা বলতে পারি থিটা পরিবর্তন হবে। এই কারণে নিক্ষেপ কোণটাকে আমরা আদি কোণ বলতে পারি। তা নিক্ষেপ কোণ θ0 আর আদি বেগ হচ্ছে v0, বুঝছো? তাহলে আমরা দুইটা জিনিস দেখলাম, নিক্ষেপ আদি বেগ v0, নিক্ষেপ কোণ θ0। আচ্ছা, আমরা এটাকে ধরলাম, দুটো অক্ষ ধরি আমরা, এটাকে ধরলাম x অক্ষ, এটাকে ধরলাম y অক্ষ। অর্থাৎ ভূমিটাকে x অক্ষ ধরছি আর উল্লম্ব রেখাটাকে ধরছি y অক্ষ। তাহলে আমরা বস্তুটাকে তির্যকভাবে নিক্ষেপ করছি, x অক্ষ এবং y অক্ষের মাঝামাঝি তির্যকভাবে বস্তুটাকে নিক্ষেপ করছি, ঠিক আছে? এখন আসো, শুরুতেই আমরা দেখলাম তির্যকভাবে নিক্ষেপ করা হয়েছে। যেহেতু তির্যকভাবে নিক্ষেপ করা হয়েছে আমরা ভেক্টরে চলে যাই। আগে চ্যাপ্টার ভেক্টর। বেগ সাধারণত আমরা জানি, বেগ সবাই জানি, এটা বেগ হচ্ছে একটা ভেক্টর রাশি। যেহেতু তির্যকভাবে নিক্ষেপ করা হয়েছে, v0টা দেখো তির্যক এইদিকে, তাই স্বাভাবিকভাবে v0-এর ভেক্টর বিভাজন ঘটবে, দুটো অংশ পাওয়া যাবে। যেহেতু তির্যকভাবে দেখো উপরের দিকে, একটা অংশ সামনের দিকে হবে আর একটা অংশ হবে ঊর্ধ্বমুখী। আমরা যদি ভেক্টরের বিভাজন করি বা লম্ব বিভাজন করি, এই v0-এর দুটো অংশ পাওয়া যাবে, একটা হচ্ছে x অক্ষের দিকে আর একটা হচ্ছে y অক্ষের দিকে। আদি বেগের উপাংশ, আদি বেগ হচ্ছে v0। তাহলে v0-এর x অক্ষ আর উপাংশ যেটা, সেটাকে আমরা বলবো vx0। কি বলবো? vx0। x0 কেন দিলাম? কার উপাংশ? v0-এর উপাংশ, এই কারণে নট আসছে। এই উপাংশটা কোন দিকে? x অক্ষ বরাবর বা অনুভূমিক উপাংশ, অনুভূমিক উপাংশ, এই কারণে এটাকে আমরা বলবো vx0। এখন vx0 সমান কি হবে? আমরা পড়াইছি যে ভেক্টরে পড়াইছি যে আর ভেক্টরের, হ্যাঁ,
থিতা কোণ সংলগ্ন উপাংশ হচ্ছে আর cos থিটা এবং অপর উপাংশটি হবে আর sin থিটা। মনে আছে আমি লেখা দিয়েছিলাম মোট আকারে, যদি এটা বইতে নাই আমি তবে লেখা দিচ্ছি। তাহলে ভি নটের থিতা নট সংলগ্ন উপাংশ কোনটা? ই এক্স নট, অর্থাৎ থিতা নটের সাথে কোনটা আছে? এক্স অক্ষ আছে। তাহলে এক্স অক্ষ সংলগ্ন উপাংশ হবে ভি নট cos থিতা নট। ওই যে আর এর উপাংশ থিতা নট থিতার সংলগ্ন যদি হয় সেটা হবে আর cos থিতা। একইভাবে ভি নটের উপাংশ থিতা নট সংলগ্ন, এখানে হবে ভি নট cos থিতা নট। আর অপরটি হবে ভি ওয়াই নট, এটা হবে ভি নট sin থিতা নট। কি হবে? ভি নট sin থিতা নট। তাহলে আমরা প্রথমেই দেখলাম যে আদি ভেক্টর দুটো উপাংশ বিভক্ত হয়ে গেছে। মূলত এই দুটো উপাংশের কারণেই এই বস্তুটি সামনের দিকেও অগ্রসর হবে, উপরের দিকেও যেতে থাকবে। আমি যদি একটা বস্তুকে থ্রো করি, দেখো বস্তুটি সামনেও যায় আবার উপরের দিকে উঠে, যদিও একটা সময় পর উপরের দিকে উঠে আবার নিচের দিকে নেমে যায়, সেটা ভিন্ন, সেটা অন্য একটা কারণে হয়, সেটা আমরা বলবো, সেটা বুঝাবো। কিন্তু বস্তুটি কিন্তু সামনের দিকে যেতেই থাকে, যত উপরে উঠুক সে কিন্তু সামনে যাবে, আবার নিচে নামলেও কিন্তু সামনের দিকে যেতে থাকে। দেখো গতিপথটা দেখো, উপরে উঠে আবার নামতেছে, কিন্তু ক্রমান্বয়ে সে ডান দিকে সরে যাচ্ছে। এই ডান দিকে সরে যাচ্ছে মূলত এই বি এক্স নট বা বি নট cos থিটা নটের কারণে ডান দিকে সরে যাচ্ছে। আদিবেগে যেহেতু উপাংশ একটা আছে দিকে, এই উপাংশের কারণে মূলত সে ডান দিকে সরতেছে। আর উপরে উঠতেছে কেন? বি নট sin থিটা নটের কারণে। এখন প্রশ্ন হচ্ছে, উপরে উঠতেছে সে বি নট sin থিটা নটের কারণে, তাহলে উঠে আবার নামলো কেন? নামার কারণ হচ্ছে যখনই বস্তুটাকে আমি থ্রো করে ফেলছি, তখন কিন্তু আমার আর কোনো কন্ট্রোল নাই। যেমন আমি একটা এই বস্তুটাকে থ্রো করে দিলে আমি কিন্তু তার সাথে যাচ্ছি না, অতএব আমার আর কোনো কন্ট্রোল নাই। বা একটা ফুটবলকে কিক করার পরে ফুটবলটা উড়ে চলে যাবে, আমি তো আর যাচ্ছি না সাথে, বুঝছো? কিন্তু সেখানে একটা ন্যাচারাল একটা কন্ট্রোল চলে আসছে। সেটা কি? সেটা হচ্ছে অভিকর্ষ বল। এই বস্তুর উপর একটা অভিকর্ষ বল বা অভিকর্ষ ত্বরণ ক্রিয়া করে নিচের দিকে, অভিকর্ষ ত্বরণ জি। মূলত নিচের দিকে ত্বরণ ক্রিয়া করার কারণেই এই তার দেখো আদিবেগের উপাংশ একটা ঊর্ধ্বমুখী আছে, ঊর্ধ্বমুখী উপাংশটা আছে, কিন্তু ত্বরণ কাজ করে নিচের দিকে, ফলে এই বস্তুটি বেগ হ্রাস পেতে বাধ্য। অর্থাৎ ঊর্ধ্বমুখী যে বেগটা আছে বি নট sin থিটা নট, এই বেগটা কমতে বাধ্য, বুঝছো? যেহেতু নিচের দিকে একটা অভিকর্ষ ত্বরণ কাজ করতেছে। এই অভিকর্ষ ত্বরণের কারণে এই বস্তুটি উপরের দিকে উঠে আবার নিচের দিকে নেমে যায়। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা এখানে আদিবেগে দুটো অংশ পেয়ে গেছি। একটা হচ্ছে অনুভূমিক উপাংশ, এটাকে অনুভূমিক অংশ বলতে পারি, অনুভূমিক অংশ, অনুভূমিক অংশ। আর এটা হচ্ছে উলম্ব অংশ, এটা আমরা বলতে পারি। এখন আসো, যেটা বলতেছিলাম যে বস্তুর উপর একটা ত্বরণ কাজ করে, সেই ত্বরণটা হচ্ছে কার সমান? অভিকর্ষ ত্বরণের সমান। তাহলে এই ত্বরণটা আমরা যদি এ দ্বারা প্রকাশ করি, ত্বরণ এ অবশ্যই নিশ্চয়ই একটা ভেক্টর রাশি হবে। এ সমান যে ত্বরণ, এটা হবে ভেক্টর রাশি, এর মান হচ্ছে জি, এর মান হচ্ছে জি। তাহলে এ সমান আমরা লিখলাম জি। এখন এটা কি হয়েছে? এ ভেক্টর সমান স্মল জি, এই রেখাটাই কারেক্ট হয়েছে? হয়নি। কেন হয়নি? এ হচ্ছে ভেক্টর রাশি, আর জি আমরা জাস্ট জি রেখে দিলাম, এটা তো স্কেলার রাশি, কিন্তু এটাতে ভেক্টর করতে হবে। কিভাবে করবো? আচ্ছা আসে, এর মান হচ্ছে জি এর সমান, অর্থাৎ জি ত্বরণ এখানে কাজ করে। এখন জি ত্বরণটা কোন দিকে কাজ করে? তার দিক কোন দিকে? নিচের দিকে। দিক হচ্ছে নিচের দিকে। আর নিচের দিক মানে কি? দেখো তো, নিচের দিক মানে হচ্ছে আমাদের, যদি এটা মূল বিন্দু ধরি, আমরা এই অক্ষটাকে ধরছি কি অক্ষ? ওয়াই অক্ষ ধরছি। তাহলে মূল বিন্দু থেকে উপরের দিকে যদি হয় সেটা ধনাত্মক ওয়াই অক্ষ, আর যদি নিচের দিকে হয় তাহলে সেটা হচ্ছে ঋণাত্মক ওয়াই অক্ষ। অভিকর্ষ ত্বরণ যেহেতু নিচের দিকে কাজ করে, আমরা বলতে পারি জি এর দিক নিচের দিকে, অর্থাৎ মাইনাস ওয়াই অক্ষ, মাইনাস ওয়াই অক্ষ নিচের দিক মানে কি? মাইনাস ওয়াই অক্ষ, উপরের দিক প্লাস ওয়াই অক্ষ। তাহলে জি এর দিক মাইনাস ওয়াই অক্ষ বরাবর, তাহলে মাইনাস ওয়াই অক্ষর একটা ভেক্টর কি? মাইনাস জে, মাইনাস জে। আমরা যদি জি এর সাথে একটা মাইনাস জে গুণ করি, তাহলে কিন্তু এটা একটা ভেক্টর রাশি হয়ে যাবে, তবে মানের কোনো পরিবর্তন হবে না। কেন হবে না? জে দ্বারা গুণ করছি, মাইনাস জে দ্বারা, জের মান কত? 1, জি ইন্টু 1 যদি হয় সেটা কত হবে? শুধু জি হবে, বুঝছো? অর্থাৎ মাইনাস জে দ্বারা গুণ করাতে মানের কোনো পরিবর্তন হয় নাই। তাহলে প্রশ্ন হচ্ছে কেন গুণ করবো?
গুণ করছি এই কারণে এটাকে ভেক্টর রাশি বোঝানোর জন্য আমরা মাইনাসের দ্বারা গুণ করছি। মাইনাসের দ্বারা গুণ করাতে মানে পরিবর্তন না হলেও এটা বোঝাচ্ছে যে তার গতি নিচের দিকে বা তার দিক নিচের দিকে মাইনাস অক্ষ বাড়াবে, এই কারণে আমরা মাইনাসের দ্বারা গুণ করছি। তাহলে এ সমান মাইনাস জি জে। আসলে এটা ক্লিয়ার হয়েছে। দেখো একটা বস্তু ছেড়ে দিলে নিচের দিকে যায়, ত্বরণ যেহেতু নিচের দিকে, ত্বরণের মান হচ্ছে জি, দিক হচ্ছে মাইনাস অক্ষ বরাবর, আর মাইনাস অক্ষর একটা ভেক্টর হচ্ছে মাইনাস জি, এই কারণে মাইনাসের দ্বারা গুণ করা হয়েছে। ঠিক আছে, আমরা আদিবেগকে দুটো অংশে ভাগ করছি, একেবারে ত্বরণকে দুটো অংশে ভাগ করি, যদিও ত্বরণের আসলে দুটো অংশ নাই। কেন থাকবে? ত্বরণ তো নিচের দিকে, হ্যাঁ, অর্থাৎ ও অক্ষর তার দিক আছে কিন্তু এক্স অক্ষরের দিক তো নাই, না থাকলে সেটা জিরো হবে, আমরা দেখাবো সেটা। তাহলে এ কে আমরা দুটো অংশে ভাগ করি, একটা হচ্ছে এক্স অক্ষর আবার এ এক্স, এ এক্স, এটাকে আমরা এ এক্স আই দ্বারা বলতে পারি। ওই যে একটু আগে এ কে এ এক্স আই কি বোঝাচ্ছে? আই দ্বারা কেন গুণ করছি? ভেক্টর বোঝানোর জন্য। মান হচ্ছে এক্স, এর এক্স উপাংশ বা এক্স অক্ষর উপাংশ হচ্ছে এক্স, আই দ্বারা গুণ করলাম, হয়ে গেছে ভেক্টর। আর একটা উপাংশ হচ্ছে এ ওয়াই, তাহলে এটা গুণ করবো জে দ্বারা, ইকুয়াল হবে মাইনাস জি জে। ঠিক আছে, এখান থেকে আমরা বলতে পারি, দেখো বাম পাশে এ এক্স আই এ ওয়াই জে, ডান পাশে কিন্তু আই নেই, শুধু জে আছে। তাহলে আমরা কি বলতে পারি যে এ এক্স ইকুয়াল জিরো, এটা বলতে পারি না? কেন জিরো? এখানে তো আই নাই, ডান পাশে তো আই নাই, বুঝছো? নাই মানে আমরা বলতে পারি আছে, কিন্তু সেটা মান হচ্ছে জিরো, এই কারণে এ এক্স এর মান হবে জিরো, এ ওয়াই এর মান হবে মাইনাস জি, এর মান হবে মাইনাস জি। এই যে প্যাটার্ন লিখলাম, ভেরি ইম্পর্টেন্ট। এ এক্স এর মান জিরো, অর্থাৎ প্রক্ষেপকের উপর যেই ত্বরণ কাজ করে সেটা অভিকর্ষ ত্বরণ, তার এক্স উপাংশ হচ্ছে জিরো। এর সমান তো অবশ্যই জিরো, কারণ আমি যদি ত্বরণ দেখি, ত্বরণ কোন দিকে? সোজা নিচের দিকে না? একটা বস্তু ফেলে দিলে সেটা সারা নিচেই পড়বে, ডানে বামে কিন্তু সরবে না, কারণ ডানে বামে কোনো ত্বরণ নাই, এই কারণে এক্স হচ্ছে জিরো, আর এ ওয়াই হচ্ছে মাইনাস, যেহেতু নিচের দিকে। তবে এখানে একটা কথা বলে রাখি, বলতে না, এটা ভেরি ইম্পর্টেন্ট কথা, সেটা হচ্ছে আমরা বলছিলাম যে কোনো দিকেই কোনো বস্তু নিক্ষেপ করলে সেটা প্রক্ষেপক হবে। আমরা যেটা এখন দেখাইছি সেটা ভূমির সাথে তির্যকভাবে উপরের দিকে নিক্ষেপ করেছি, এই ক্ষেত্রে এ ওয়াই সমান মাইনাস জি হবে, আর এ এক সমান জিরো হবে। কিন্তু আমরা এটাও বলছি যে প্রক্ষেপক যে কোনো কিছু হতে পারে, আমি যদি কোনো বস্তু ছেড়ে দিই হাত থেকে, এটা প্রক্ষেপক, আসার দিয়ে ভেঙে ফেলি, প্রক্ষেপক, বুঝছো? এইভাবে সমান্তরালে গুলি করি, সেটাও প্রক্ষেপক। সকল প্রক্ষেপকের ক্ষেত্রে এ এক্স ইকুয়াল জিরো হবে। তুমি যেভাবেই নিক্ষেপ করো, আসার দাও, তোমার মাথার উপরে খাড়া করে নিক্ষেপ করো, যেভাবেই করো, ছাদ থেকে নিক্ষেপ করো, পাহাড় থেকে নিক্ষেপ করো, বিমান থেকে নিক্ষেপ করো, যেভাবেই করো না কেন, তোমার এই এ এক্স অলওয়েজ জিরো হবে, সবসময় এক্স হবে জিরো। আর এ ওয়াই এর মান মাইনাস জি হয়, আবার প্লাস জিও হতে পারে। প্লাস জি কখন হবে একটু বলে রাখি তোমাদের, এটা বইতে না, এটা ইম্পর্টেন্ট, বুঝার চেষ্টা করো। যদি নিক্ষেপের পর বস্তুটি উপরের দিকে উঠে, সামান্যতম উপরে উঠে, তাহলে এ ওয়াই হবে মাইনাস জি। আর যদি উপরে না উঠে, তাহলে এ ওয়াই হবে প্লাস জি। এটা আমরা লিখে রাখি, এটা নোট আকার দেখো, ভেরি ইম্পর্টেন্ট নোট, বুঝছো? সকল প্রক্ষেপকে এ এক্স ইকুয়াল জিরো, এক্স ইকুয়াল জিরো, বুঝছো? সকল প্রক্ষেপকের ক্ষেত্রে এক্স ইকুয়াল জিরো, এটা খাতা লিখে রাখবো না। সব ধরনের যেভাবে নিক্ষেপ করো, এক্স অলওয়েজ জিরো হবে, কোনো চিন্তা করার প্রয়োজন নেই। নিক্ষেপ করলেই যেভাবে নিক্ষেপ করা, খাড়া উপরে, ভূমির সমান্তরালে বা তির্যকভাবে, যেরকমই করি, এ এক্স হবে জিরো। এ ওয়াই হয় প্লাস জি হবে অথবা মাইনাস জি। প্রশ্ন হচ্ছে কখন প্লাস জি, কখন মাইনাস জি, এটা বুঝতে পারলে তোমার এই ম্যাক্সিমাম অঙ্ক তুমি পারবা। ঠিক আছে, মাইনাস জি হবে যদি, এই যেটা আমরা দেখেছি এখন, নিক্ষেপের পর যদি ঊর্ধ্বমুখী সরণ ঘটা। দেখো আমি এটা নিক্ষেপের পর কিন্তু শুরু করতে বলতেছি, নিক্ষেপ করছি এখান থেকে, মূল বিন্দু থেকে। নিক্ষেপের পর কিন্তু সে একটু হলেও উপরে উঠছে, যদিও পরে নামছে, কিন্তু উপরে একটু হলেও যদি উঠে, একটু উঠছে না উপরে, দেখো তো এই যে একটু উঠছে, একটু যদি আসছে, দেখবেন আসার পরে না সে নিচে নামছে। যদি ঊর্ধ্বমুখী সরণ সামান্যতম হয় বা কিছু ঊর্ধ্বমুখী সরণ থাকে, তাহলে এ ওয়াই হবে মাইনাস জি। বাট যদি ঊর্ধ্বমুখী সরণ টোটালি না থাকে, নিক্ষেপের পর যদি ঊর্ধ্বমুখী সরণ না থাকে, তাহলে এ ওয়াই হবে প্লাস জি। এটা আমরা লিখে রাখি নোট আকারে, এটা বইতে নাই,
লিখে রাখো, ভেরি ইম্পর্টেন্ট কথা। নিক্ষেপের পর ঊর্ধ্বমুখী সরণ থাকলে এ ওয়াই সমান মাইনাস জি হবে। এটা লিখে রাখো। নিক্ষেপের পর যদি ঊর্ধ্বমুখী সরণ থাকে তাহলে এ ওয়াই হবে মাইনাস জি, আর যদি নিক্ষেপের ঊর্ধ্বমুখী সরণ না থাকে তাহলে এ ওয়াই হবে প্লাস জি। তাহলে আমরা কি লিখবো? ঊর্ধ্বমুখী সরণ না থাকলে এ ওয়াই সমান কি হবে? প্লাস জি হবে। বুঝছো? এই নোট 3টা লিখে রাখবা। সকল পক্ষে পক্ষে x = 0, নিক্ষেপের পর ঊর্ধ্বমুখী সরণ থাকলে এ ওয়াই সমান মাইনাস জি হবে, আর যদি নিক্ষেপের পর ঊর্ধ্বমুখী সরণ না থাকে এ ওয়াই সমান প্লাস জি। এখন আমরা যেটা বলতেছি সেটা এখন আলোচনা করতে তাহলে বুঝবো। ধরো আমার হাতে এই কলমটা আছে, আমি এই কলমটা থ্রো করছি এইভাবে, এইভাবে উপরের দিকে থ্রো করলাম। এই ক্ষেত্রে এ এক্স হবে 0, কারণ আমি বলছি সকল পক্ষপক্ষে x, তাহলে এ এক্স হবে 0। এরপর দেখো নিক্ষেপের পর কলমটা কিন্তু একটু উপরে উঠছে না? ওই যে উপরে উঠছে, দেখছো? উপরে উঠে আবার নামছে, তাহলে এ ওয়াই হবে মাইনাস। ঠিক আছে? এবার আসো, কলমটা আমার হাতে আছে, আমি থ্রো করলাম ভূমির সমান্তরালে। ভূমির, এই দেখো সামনে দিকে থ্রো করছে, ভূমির সমান্তরালে। দেখো বস্তুটি, এই কলমটা কিন্তু সামনে দিয়ে গিয়ে নিচের দিকে নামবে, উপরে কিন্তু আর উঠবে না। উপরে উঠছে, দেখো তো এই যে থ্রো করছে সামনে, এই যে ভূমির সমান্তরাল নিচে করছে, উপরে আর উঠবে না। যেহেতু উপরে উঠে নাই, এ ওয়াই হবে এই ক্ষেত্রে প্লাস জি। আমি তো বলছি উপরে না উঠলে প্লাস জি হবে, উঠলে মাইনাস জি, না উঠলে প্লাস জি, ব্যাস। আর এক্স কত হবে? এক্স হবে 0, কারণ এক্স অলওয়েজ 0। তাহলে ভূমির সমান্তরাল নিক্ষেপ করছি, এই ক্ষেত্রে এক্স হবে 0, এ ওয়াই হবে প্লাস জি। কেন প্লাস জি হয়েছে? যেহেতু উপরে উঠে নেই। বুঝছো? আচ্ছা, এবার আমি কলমটাকে খাড়া উপরের দিকে করলাম, মাথার উপর দিকে। দেখো উপরের দিকে মানে কি? এটা বোঝা যাচ্ছে এটা উপরে উঠতেছে, তাহলে এ ওয়াই হবে মাইনাস জি। আর এক্স কত হবে? 0, অ্যাজ ইউজুয়াল এক্স অলওয়েজ 0। আর এ ওয়াই কেন প্লাস জি হয়েছে, সরি মাইনাস জি হয়েছে? যেহেতু আমরা নিক্ষেপের উপরে উঠছে। বুঝছো? এবার আসো, কলমটাকে আমি হাত থেকে ছেড়ে দিলাম, এখন ছেড়ে দেওয়ার পর কলমটি উপরে উঠছে, অতএব এই ক্ষেত্রে এ ওয়াই হবে প্লাস জি, আর এ এক্স হবে 0। ঠিক আছে? তারপরে ধরো একটা প্লেট ভাঙতেছি আমি, একটা প্লেটকে হাত থেকে ছেড়ে দিলাম, এই ক্ষেত্রে উপরে উঠে নেয় কিন্তু, তাহলে এ ওয়াই হবে প্লাস জি, আর এ এক্স হবে 0। বুঝছো? এই আমরা মোটামুটি আজকে আসলে জাস্ট পক্ষপক্ষের প্রাথমিক আলোচনা করছি। এই যে আজকে আমরা যেটা শিখলাম সেটা হচ্ছে নিক্ষেপ কোণ আদি বেগ হচ্ছে, যে বেগে নিক্ষেপ হয়েছে সেটা বি নট থিটা নট করে নিক্ষেপ করা হয়েছে। বি নটটা দুটো অংশে বিভক্ত হয়, একটা এক্স অক্ষ বরাবর বি এক্স নট, বি নট কস থিটা নট, আর একটা ঊর্ধ্বমুখী বি ওয়াই নট, বি নট সাইন থিটা নট। বস্তুর উপর ত্বরণ কাজ করে এর দুটো অংশ, একটা এ এক্স আর একটা হচ্ছে এ ওয়াই। এ এক্স সকল পক্ষপক্ষের জন্য 0, এ ওয়াই কখনো প্লাস জি হবে, কখনো মাইনাস জি হবে। প্লাস জি কখন হবে? যদি নিক্ষেপের পর ঊর্ধ্বমুখী সরণ না থাকে তাহলে প্লাস জি হবে, আর যদি ঊর্ধ্বমুখী সরণ থাকে তাহলে মাইনাস জি। ঠিক আছে? আজকে এইটুকু থাক। আমরা আজকে বেসিক প্রাথমিক ধারণা দিলাম। হ্যাঁ, আজকেটা ভালো করে বুঝলে তুমি নেক্সট খুব স্মুথলি আগাতে পারবে পক্ষপাত। নেক্সট ক্লাসে আমরা পক্ষপাত একটু আগাবো। হ্যাঁ, তখন আশা করি এইটা ভালো করে বুঝবা বা চেষ্টা করবা, দেখবো পরের ক্লাসগুলো খুব ইজি হয়ে যাবে তোমাদের জন্য। সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।